ভাইয়া কাইন্ডলি শুরু করুন। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি কর্তৃক আয়োজিত ফোকাল পয়েন্ট এর 54তম পর্ব শনিবার মার্চ 4, 2023 আজকের এই আলোচনা সভায় টকশোতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক ছাত্রনেতা জনাব ABM মোশাররফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক দ্য রিপোর্ট24.com। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিপর্যস্ত মধ্যবিত্ত শ্রেণী। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে করোনা। আজকে পুরো বিশ্বের মধ্যে করোনা মহামারীর মতো একটা বিপর্যয় আমরা দেখেছি। সেই বিপর্যয়ের মধ্য দিয়ে পুরো বিশ্বের মধ্যে অর্থনীতিতে একটি ধস নেমেছে। দ্রব্যমূল্য প্রচুর ঊর্ধ্বগতির দিকে গিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বেড়েছে। সেই সাথে বিশ্ববাজারের সাথে বাংলাদেশের বাজারেও বিভিন্ন দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়েছে। বর্তমানে আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো প্রচুর পরিমাণে মানুষের পয়সীমার মধ্যে চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষ মূলত 3 ভাবে বিভক্ত: উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। নিম্নবিত্ত শ্রেণীর কোমর আগেই ভেঙে গিয়েছে। সর্বশেষ যে দ্রব্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে তখন মধ্যবিত্ত শ্রেণীও এক প্রকার নাকানি চোখানি খাচ্ছে। তো সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষের জনজীবন এখন কিভাবে যাচ্ছে সে নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ABM মোশাররফ স্যারকে। স্যার, আপনার মন্তব্য যদি শ্রবণ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেহেদী হাসান। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং আজকে আমাদের এই যে আলোচনা যারা শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি তা সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের যাদের আয় সীমিত, তাদের কিন্তু ইতিমধ্যে নাভিশ্বাস শুরু হয়েছে যে আজকে সরকার যারা ক্ষমতায় আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের বেশ কিছু ভুল নীতি সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তগুলির হীনতার কারণে আজকে মানুষের কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে। আজকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে জিনিসপত্রের দাম বাড়ছে। আজকে বাংলাদেশের এইটা নিয়ন্ত্রণ, এখানে জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আছেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, কারণ উনি এই সংক্রান্ত বিষয়ে শিক্ষাদান করেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বাজারে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি বলছে, যা মানুষের আয়ের সাথে সঙ্গতিহীন এবং যা প্রত্যেকটি পরিবারকে চরম একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে যদি আপনি দেখেন, আজকে নয়া দিগন্ত একটি পত্রিকা আমরা দেখেছি, একটা সাক্ষাৎকারে এক লোক বলেছে যে মাংস খাওয়া আমরা ভুলে গেছি। অর্থাৎ আজকে যেই মাংস আমাদের শরীরের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আজকে ব্রয়লার মুরগি যদি আপনি দেখেন, আজকের বাজারে যদি দেখেন 250 টাকা পার কেজি, গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা, খাসির মাংস 1100 টাকা। এমনি ভাবে তারপর আজকে আমরা যদি চালের দেখি, আজকে মোটা চাল 60 থেকে 65 টাকা, আজকে চিকন চাল 70 থেকে 75 টাকা, আজকে নাজির শাল 80 থেকে 85 টাকা। আজকে আমাদের অন্যতম আরেকটি খাদ্য যে ডিম, দেখবেন 1 ডজন ডিমের দাম 140 থেকে 150 টাকা পর্যন্ত। এমনি একটি অবস্থা, যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদেরকে কিন্তু এই এই ব্যয়ভার বহন করা সত্যি কষ্ট। আপনি যদি কিছুদিন পূর্বে দেখেছিলাম, একজন চাকরিজীবী দেশ যুগান্তর পত্রিকার সাক্ষাৎকারে বলেছে যে আমি যেই পরিমাণ বেতন পাই তা দিয়ে আমার 15 দিন চলে না, যার জন্য আমার পরিবারকে এখন দেশের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে। এমনি একটি দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা পড়েছি। হ্যাঁ, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের পথটা কি ছিল? সেটা হলো যারা সরকার আছে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, তাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা। সর্বপ্রথম, যে বাজারে যখন কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, সেই চাহিদা পূরণ করার জন্য সরকারের যে নিজস্ব কিছু উদ্যোগ থাকা উচিত। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান পিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সেটাকে যদি সক্রিয় করা যেত, সেখানে যদি পণ্য মজুদ রেখে
যে চাহিদা অনুসারে যদি সরবরাহ করা যেত, তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকটা কন্ট্রোল করা যেত। আবার বাজার ব্যবস্থাপনা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ক্ষেত্রে। সেখানে গভর্নমেন্টের কোনো বাজার ব্যবস্থাপনা বা মনিটরিং আছে কিনা, এটা নিয়ে আমাদের কাছে সন্দেহ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে এই সরকার সিন্ডিকেশনের মাধ্যমে তার নিজস্ব গণনার ব্যবসায়ীদেরকে দিয়ে আজকে ব্যবসা করিয়ে যাচ্ছে, যার কারণে আমরা পত্রপত্রিকায় দেখি যে সাধারণ ব্যবসায়ীরা অনেকে আজকে এলসি খুলতে পারছে না। আজকে ডলার সংকট, সামগ্রিকভাবে দেশ কিন্তু একটি চরম বিপর্যয়ের মধ্যে আছে। এখানে আমরা লক্ষ্য করতে পারবেন, আমরা দেখি যে আমি যদি একটা হিসাব এখানে দেই, এখানে জাহাঙ্গীর আলম স্যার আমার চেয়ে আরো ভালো বলতে পারবে, যে আজকে আমরা দেখেছি সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অজুহাত দিয়ে আজকে জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি করেছে। অথচ বিশ্ববাজারে আপনি দেখেন যে একটা সময় জ্বালানি তৈলের মূল্য বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন কিন্তু সেটা অনেকটা নিম্নগামী, কমে যাচ্ছে বিশ্ববাজারে। আপনাদের আমরা যদি দেখি যে যে জ্বালানি তৈল, যে ডলার এখন কিন্তু পার ব্যারেল প্রায় $90 নিচে নেমে এসেছে। সুতরাং $90, $1 যদি আমরা এখন 110 টাকাও হিসাব করি বাংলাদেশের বাজারের অনুসারে, সেখানে এক ব্যারেলে 159 লিটার থাকে। 159 লিটার দিয়ে লিটার যদি আমরা থাকে, সেখানে মূল্য দাঁড়ায় যদি আমরা ভাগ করে দেখি যে 63 টাকার মতো পড়ে। এবং 1 লক্ষ রিফাইনে করতে এখানে প্রায় 12 কোটি টাকা খরচ যায়, সেখানে 1 টাকা 20 পয়সা সেখানে খরচ যায়, পরিবহন খরচ 4 টাকা। সুতরাং আনুমানিক 68 টাকা থেকে 70 টাকার মধ্যে যদি গভর্নমেন্ট তৈল বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের লস হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখি যে আজকে এনবিআর এর ট্যাক্সের নামে এর সাথে 22 টাকা জুড়ে দেওয়া হচ্ছে। এই সংকটকালীন সময় যদি এই তৈলের মূল্য বৃদ্ধি না করে যদি এনবিআর এর ট্যাক্স গভর্নমেন্ট মকুব করছেন, তাহলে কিন্তু এই 114 টাকা, আজকে আমাদের অকটেন 135 টাকা কিনতে হচ্ছে, ডিজেল 114 টাকা কিনতে হচ্ছে, আজকে পেট্রোল 130 টাকা কিনতে হচ্ছে। তারপর আমরা দেখেছি গত 1 মাসে আজকে বিদ্যুতের দাম 3 বার 1 মাসে বৃদ্ধি করেছে সরকার, যা একটি যার প্রভাব পড়ছে কিন্তু আজকে পরিবহনের উপর, উৎপাদনের উপর এবং বাজারজাতকরণের উপর। তো সামগ্রিকভাবে সরকারের কিছু ভ্রান্ত নীতির কারণে আজকে কিন্তু দ্রব্যমূল্যের যে অদ্যগতিটা সাধারণ মানুষের মধ্যে নাবিশ্বাস হয়েছে। আমরা মনে করি সরকারের এই সিন্ডিকেশন যদি বন্ধ করা যায়, সরকার যদি কিছু জনবান্ধব কর্মসূচি গ্রহণ করে, বিশেষ করে যদি এনবিআর এর ট্যাক্সটা সরকার কমায়, তাহলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে আজকে ভোক্তারা তার পণ্য কিনতে পারবে। আর না হয় আজকে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আগামী দিনে মানুষ তার রুটিন করে কিন্তু এই খাদ্য ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে হবে। আজকে দেখেন অনেক ফ্যামিলি কিন্তু মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে, যার জন্য আগামী দিনে পুষ্টিহীনতায় ভুগবে, যা অনেকটা মানুষকে রোগাক্রান্ত করে তুলবে। সুতরাং আমি মনে করি সরকারের কিছু ভুল ভ্রান্ত নীতি এবং দলীয়করণের কারণে আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি হচ্ছে। হ্যাঁ, মেহেদী হাসান। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে মোশাররফ ভাইয়ের কাছে দেখতে পেরেছি যে বর্তমানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস বাজারের মধ্যে আছে। সিন্ডিকেটের দৌরত্ব, যারা আসলে রাজনৈতিকভাবে আশীর্বাদ পুষ্ট, এবং এই আশীর্বাদ কোথা থেকে পাচ্ছে সেটা অবশ্য জনগণ ইতিমধ্যে জানে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিউ মুন্সি তার বক্তব্যে তুলে ধরেছিলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কিছু করার নেই। একটি রাষ্ট্রের যখন সরকারের একজন মন্ত্রী থেকে এই কথা চলে আসে, তার বক্তব্যে এরকম ধরনের কথা চলে আসে, তাহলে আসলে জনগণের সরকারের থেকে কি পাওনা আছে, যদি ডক্টর জাহাঙ্গীর স্যার আপনি তুলে ধরতেন। ধন্যবাদ সম্মানিত এবিএম মোশাররফ সাহেব, সম্মানিত তৌহিদুল ইসলাম এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি একেবারে গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের জনজীবনের যে অবস্থা, সেই প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে কোনো একটা দেশে কোনো একটা পণ্যের যে দাম না নির্ধারিত হয় দুই ভাবে হয়। একটা হচ্ছে গিয়ে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে, একটা হলো ডিমান্ড সাপ্লাই, কতটুকু চাহিদা থাকে, কতটুকু যোগান থাকে, এর ভিত্তিতে দাম নির্ধারিত হয়। অবশ্য এর বাইরেও অনেক সময় যদি কোনো ধরনের দুর্নীতি হয় এবং বিক্রেতারা যদি নিজেরা একসাথে মিলে গিয়ে দামটা নির্ধারণ করে নিতে পারে, অথবা কোনো ধরনের যদি একচেটিয়া বাজার থাকে, তখন দামটা তারা নিজের ইচ্ছা মতো নির্ধারণ করতে পারে।
কিন্তু আমরা যেসব পণ্যের কথা বলছি এগুলো খুবই প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এখানে কতটুকু চাহিদা কতটুকু যোগান এর মাধ্যমেই দামটা নির্ধারিত হয়। এখন আপনারা যদি দেখেন যে গত 2-3 বছরের একটা ট্রেন্ড, কোভিড এবং ইউক্রেনের যে ওয়ার, সারা পৃথিবীতে মোটামুটি একটা ইনফ্লেশনের একটা ট্রেন্ড দেখা দিয়েছে, মুদ্রাস্ফীতির একটা অবস্থা দেখা গিয়েছে। তারপরেও কিন্তু আপনারা যদি আশেপাশে দেশের সাথে কম্পারিজন করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের অবস্থা আসলে কোনো উন্নতি হচ্ছে না আশেপাশের দেশগুলোর তুলনায়। আপনাদেরকে আমি একটা নাম্বার দিতে পারি। ভারতে আপনারা যদি 2022 সালে ইনফ্লেশনের রেটের দিকে তাকান, এইটা জানুয়ারিতে ছিল, 2022 সালের জানুয়ারিতে ছিল 7.6, এবং এটা কমতে কমতে গিয়ে মার্চে 5.8 হয়, আবার একটু বেড়ে গিয়ে এবং এটা কমে সেপ্টেম্বর দিকে 7.3 হয়ে যায়, 7 এবং অক্টোবরে 7.6। পরের 2 মাসে কিন্তু ইনফ্লেশন অনেক কমে গিয়েছে, 6.9, এবং ডিসেম্বরে গিয়ে এটা 4.6 ছিল। ফলে আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, আমাদের এই ইনফ্লেশন রেটে গত 4 মাসে, মানে 4 মাস বলতে বুঝাচ্ছি আমি 2022 সালের শেষ 4 মাস, যেহেতু একটা লেটেস্ট ডেটা আমাদের কাছে নাই। সেপ্টেম্বরে এটা ছিল 9.1, অক্টোবরে ছিল 8.91, নভেম্বরে 8.85 এবং ডিসেম্বরে 7.71। যেখানে ভারতে ইনফ্লেশনটা হয়ে গিয়েছে ডিসেম্বর 2022 সালে 4.6, তখনও আমাদের ইনফ্লেশন ছিল 8.71। এখন এটা কেন হচ্ছে, কেন বাংলাদেশে ইন্ডিয়াতে ইনফ্লেশনটা একটু কমে গেল আর আমাদের কেন বেশি রয়ে গেল? সোজা কথা হচ্ছে যে ডিমান্ড যদি আমরা ধরে নেই যে আগের মতোই ছিল, অন্য একটা বিষয় সেটা হচ্ছে যে যোগানের ব্যাপারটা, যে সাপ্লাই সাইডটা, সাপ্লাই সাইডে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। মোশাররফ ভাই অলরেডি বলেছেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের গত 1 বছর যাবত আমাদের বৈদেশিক মুদ্রার একটা প্রকট একেবারে ক্রাইসিস দেখা দিয়েছে, এবং সেই ক্রাইসিসের কারণে আমাদের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এলসি খুলতে পারছেন না, এবং এলসি খুলতে না পারার কারণে দেশের যে যোগানটা বৃদ্ধি পেতে পারতো সেই যোগানটা বৃদ্ধি পায়নি, দ্যাট মিনস যোগানটা কমে গিয়েছে। সো আমার ডিমান্ড যদি, মানে চাহিদা যদি আগের মতোই থেকে থাকে আর আমার যদি যোগান কমে যায় আগের তুলনায়, তাহলে কি হবে? প্রাইস বাড়বে, মার্কেটে এটা স্বাভাবিক নিয়ম, প্রাইস বাড়বে। এখন সেটাই হয়েছে। তার মানে আমরা যদি ভারতের সাথে তুলনা করি তাহলে হচ্ছে যেখানে গভর্নমেন্টের পলিসি ফেলিওর কারণে আমাদের দেশে যে প্রাইসটা ভারতের মতো কমতে পারতো সেই প্রাইসটা কমেনি। এখন ইনফ্লেশন বাড়লে কি হয় আমরা সবাই জানি, সবাই এর মধ্যে বলেছে, ইনফ্লেশন বাড়লে আমরা জানি যে টাকার দামটা কমে যায়। আমি আগে যেই দামে আমার নির্দিষ্ট অ্যামাউন্টে আমি যতটুকু পণ্য পেতাম এখন তার চেয়ে কম পাবো। এখন ভেবে দেখেন এদেশের বেশিরভাগ মানুষই কিন্তু একটা খুব অল্প আয়ের লোক, এবং তাদের একটা নির্দিষ্ট আয়ের উপর তাদের চলতে হয়। আপনি এদেশের বেশিরভাগ পরিবারের আয়ের রেঞ্জটা হচ্ছে 15 থেকে 20,000 টাকা, ঠিক আছে? গ্রামের বাইরে, শহরের মধ্যেই বলি, শহরের মেজরিটি লোকেরই কিন্তু ইনকাম হচ্ছে 15 থেকে 20,000 এর মধ্যে রেঞ্জ। এখন যে লোকটা 15,000 টাকা বেতন পায় বা 20,000 টাকা বেতন পায়, এখন ইনফ্লেশন যেভাবে প্রতি মাসে বাড়ছে, বুঝুন তাদের জীবনযাত্রার মানটা কিভাবে দিন দিন কমে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের, যদিও আমরা বলছি খাতা কলমে আমাদের পভার্টি রেটটা কমে যাচ্ছে, এখন এই পভার্টি রেটটা যে কমে যাচ্ছে সেটা নিয়েও আমাদের দ্বিমত আছে বা আমাদের সন্দেহ আছে যে হারে সরকার বলছে কমছে, এটা আসলে কমছে কিনা, বাট ধরে নিচ্ছি যে ওটা কমে গেছে। এখন খাতা কলমে আমরা জানি মানে পভার্টি রেটটা কমে গেলেও আমাদের দেশে কিন্তু অন্য একটা সমস্যা ভয়াবহ, সেটা হচ্ছে কি ম্যাল নিউট্রিশন, ঠিক আছে? ম্যাল নিউট্রিশনের রেটটা অলমোস্ট 40 থেকে 50%, ঠিক আছে? এটার কারণ হচ্ছে যে লোকজন তার এনাফ, আমার খাতা কলমে হিসাবের অঙ্কের হিসাবে আমাদের মানুষরা দরিদ্র নয়, কিন্তু যখন সে বাজারে যায় সে আয় দিয়ে সে তার প্রয়োজনীয় যে দ্রব্য কিনে, এবং তাকে যে মিনিমাম লেভেলের নিউট্রিশনটা তাকে মেনটেন করতে হয় সেটা সে তারা করতে পারে না, যার জন্য আমাদের দেশে ম্যাল নিউট্রিশনটা বেড়ে যাচ্ছে। তো এখন সমস্যা হচ্ছে যে এই যে দ্রব্যপণ্য মূল্য বেড়ে যাওয়ার ফলে মানুষের যে খাদ্য গ্রহণের তার যে মিনিমাম লেভেলটা তার মেনটেন করার কথা ছিল সেটা মেনটেন করতে পারছে না, এবং এর ফলে আমাদের দীর্ঘমেয়াদী যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ম্যালনিউট্রিশনটা বেড়ে যাবে। ম্যালনিউট্রিশন বেড়ে গেলে যে এখন যেসব বাচ্চারা ছোট আছে তারা যখন অ্যাডাল্ট হবে তাদের যে পারফরমেন্স হবে, এডুকেশনাল অ্যাজ ওয়েল এজ এমপ্লয়মেন্ট, তার জব রিলেটেড পারফরমেন্স সবগুলো কিন্তু ডিটেরিওরেট করবে, এবং তার কারণ কি হবে, তার মানে আলটিমেট ফলটা কি হবে, পুরো জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই কারণে। তো
এখন আমি যে পয়েন্টের কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে হ্যাঁ, গ্লোবালি একটা ইনফ্লেশন ট্রেন্ড আছে, কিন্তু মানে গত কয়েক বছর ছিল, কিন্তু এখন সারা পৃথিবীতে কিন্তু ইনফ্লেশনটা কমে যাচ্ছে অন্যান্য দেশগুলোতে, কিন্তু বাংলাদেশে কমছে না। সেই না কমার কারণ হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের পলিসি ফেলিওর এবং আমাদের গভর্নমেন্টের যে ফরেন ক্রাইসিস তৈরি হয়েছে গভর্নমেন্টের ভুলের কারণে, এবং সেই ক্রাইসিসের কারণে পণ্য দ্রব্য আমদানি না করার ফলে যোগানের যে ঘাটতি দেখা দিয়েছে, সেই যোগানের ঘাটতির কারণেই আজকে এই ইনফ্লেশনটা এখনো অন্য দেশে কমলেও আমাদের দেশে কমছে না, এবং এটা আমি মনে করি এই দায়টা সরকারের উপরই বর্তায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা দেখেছি যে ইতিমধ্যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের প্রতিবেদনে বলেছে গত 5 বছরে বাংলাদেশের বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। 2017 থেকে 2021 সালে মূল্যস্ফীতির হার বাংলাদেশে ছিল 28.7%। আমরা পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে চালের দাম, তেলের দাম, ডিটারজেন্টের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যদি দেখি, যেখানে কমছে, বিশ্ববাজারে আমরা যখন জাতিসংঘের রিপোর্ট প্রতিবেদন দেখি 2-3 দিন আগে প্রতিবেদন বেরিয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেখানে হ্রাস পেয়েছে, সেখানে বাংলাদেশে আরো দাম বাড়ছে, এবং সামনে রমজান রয়েছে। সেই রমজানে প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে পণ্যের দাম আরো বেড়ে যায়। এই পণ্যের দাম বাড়ানোর পক্ষে ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সাহেব বলেছেন যে এই বছর দাম বাড়বে না। তো এক্ষেত্রে আপনার মন্তব্য কি জনাব তাহিদুল ইসলাম মন্ত্রী? ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে এখানে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আজকে যে বিষয়টা আসছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যে নাভিশ্বাস করেছে সেই বিষয়ে কথা বলার জন্য, আমি একজন সাংবাদিক, স্বভাবসুলভ ভাবেই আমি সব শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে থাকি। আজকে আমি বিকেলের দিকে একজন রিক্সা চালকের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। আমি তার রিক্সায় উঠেছিলাম, ভাড়া মিটিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার আয়, ভদ্রলোকের বাড়ি গাইবান্ধা, প্রতিদিন আয় কত? আমি বললাম যে 1000 টাকা কি আয় হয় আপনার? তা উনি বললেন যে না এরকম হয় না, তবে খরচ তো হয়ে যায়, যা আয় করি। কত খরচ হয়ে যায়? তা 500 টাকা। আমি আপনার প্রতিদিন কত কিসের খরচ? তো বললো যে গাড়ি জমা দেওয়া 150 টাকা, খাওয়া খরচ 140 টাকা, নাস্তা 2 বেলা খাবার সে ম্যাচে খায় 140 টাকা দিতে হয়, নাস্তা আলাদা বাইরে খায়, তার জন্য তাকে 40 বা 50 টাকা পে করতে হয়। তো এই যে আমি বলছি 140 টাকা সে যে এখন পে করছে প্রতিদিন, এটা সে 1 মাস আগে 120 টাকা পে করতো, এবং আরো 1 মাস আগে, 2 মাস আগে সে 100 টাকা দিত। 2 মাস আগে তার 100 টাকা প্রতিদিন ম্যাচের চার্জ ছিল, যে খাওয়া খরচ বাবদ। এখন তাকে 140 টাকা দিতে হয়। তাই বললাম এই সাথে কি আপনার আয় বেড়েছে? তা বলে না, আমার আয় বাড়ে না। তাহলে 2 মাসে তার 40% ব্যয় বেড়েছে। 20 কোটি মানুষের যদি আপনি হিসেব করেন, আমি একজন প্রান্তিক মানুষের কথা বলছি, তার এই হিসেবটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত যুক্তিক এবং সঠিক। এবং মানে অর্থনীতির যে হিসেবে আমরা বলি, আমরা অনেক হিসাব দেই, কিন্তু একজন গ্রামের মানুষ শুধু বোঝে যে তার জিনিসটার দাম বেড়েছে, সে আর কিনতে পারছে না, তার আয় বাড়ে না। তো আমি বললাম যে আয় তো বাড়ে নাই, মানে আয় বাড়ে না তাহলে চলছে না, খরচ কমাতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তার মানে তার সমস্ত জীবনে তার পরিবারের উপরে প্রভাব পড়েছে। এটা হচ্ছে একজন রিক্সা চালকের কথা বললাম। এখন ব্যক্তিগতভাবে যারা চাকরিজীবী নির্দিষ্ট আয়ের লোক, তাদের অবস্থা কিন্তু আরো সঙ্গীন। কারণ রিক্সা চালক রিক্সা চালাতে পারে, অনেকে যার নির্দিষ্ট, বা রিক্সা চালক তার ভাড়া বাড়িয়ে নিতে পারেন, কিন্তু যে লোকটি নির্দিষ্ট বেতন পান, তার অবস্থা একটা ধরুন যে কেউ 20,000 টাকা বেতন পাচ্ছে বা কেউ 30,000, তার নির্দিষ্ট খরচ আছে। তাকে খাদ্যের জায়গাটা, পুষ্টি জায়গাটায় কাটছাট করতে হচ্ছে। এরপরে আসুন যে যারা ধনী শ্রেণীর লোক, তাদের কিন্তু এটা সমস্যা নাই। অতি সম্প্রতি আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, মালিবাগের একটি বাড়িতে, তো সেখানে এক ব্যবসায়ী সম্পর্কে শুনলাম যে তিনি মাছ কেনেন এবং মাংস কেনেন, একবারে মাছ কেনেন যে 1.5 লাখ টাকার মাছ এবং মাংস কেনেন। আমি বললাম এটা কয়দিনের, 1 মাসের? তো বলুন না, এটা 1 সপ্তাহ যায় না। কি করেন ভদ্রলোক? বলে ইসলামপুরে কাপড়ের ব্যবসা আছে। আমি ওই বাড়িতে একসময় ভাড়া থাকতাম, ওই পাশের বিল্ডিং এ, একই সঙ্গে একই ফ্ল্যাটে, মানে একই ফ্ল্যাট না, একই বিল্ডিং এর অন্য ফ্ল্যাট। আমি খুব অবাক হলাম। তা মানুষের এই যে একই সঙ্গে কত বৈপরীত্য, এই বৈষম্য, বাংলাদেশের যে বিরাট একটা বৈষম্যমূলক আয় এবং বৈষম্যমূলক ব্যয়, মানুষের তৃণমূল পর্যায় থেকে শুরু করে অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষের অবস্থা এখন নাভিশ্বাস হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে কারণ
সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির যে দৈন্যদশা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধকে, তো ধরুন যে এটা তো একটা বিষয়, কিন্তু আমরা ব্যবসায়ীর কাছে আজকে আমাদের মৌলভীবাজারে আমার রিপোর্টার গিয়েছিল ওখানে, উনি ওই রিপোর্টার ওখানকার ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছেন, আমরাও পত্রিকায় পড়েছি, জিনিসের দামের একটা তালি আপনার বলেছেন, মোশাররফ ভাই বলেছেন। তা উনি বললেন যে এলসি খোলার সমস্যা, অর্থাৎ এলসি খুলতে পারছে না, এবং ডলারের দাম 106 টাকা এসে গেছে। যে সময় ডলারের দাম ছিল আপনার 86 টাকাতে, খুব দ্রুত আমরা দেখলাম 106 টাকা, 100 টাকার উপরে আছে। তো এলসি খুলতে পারছে না, ডলার সংকট। এখন আমার কথা হচ্ছে ডলার সংকটটা কেন হলো, প্রশ্নটা হচ্ছে এইখানেই, সংকটটা এখানেই তৈরি হলো। ডলার সংকট হলো অর্থ পাচার হয়ে গেছে বাংলাদেশ। কি পরিমাণ অর্থ পাচার হয়েছে আপনারা পত্রিকায় দেখে থাকবেন। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন, তারা বলেছে বাংলাদেশ থেকে গত 9 সাল থেকে 18 সাল পর্যন্ত এই সময়ে প্রায় 5,80,000 কোটি টাকা পাচার হয়েছে। এরকম টিআইবি বলেছে যে বছরে 100 থেকে 150, 1000 থেকে 1500 ডলার পাচার হয়ে যাচ্ছে। এই যে অর্থ অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে, যখনই পাচার হয়ে যায় অর্থ, কিভাবে পাচার হয়? কেউ এলসি খুলছে, পণ্য আসছে না, ওপাশ থেকে টাকা জাহাজীকরণ করছে, জাল জাহাজীকরণ কাগজ দেখায়, ওপাশ থেকে পণ্য খালাস হচ্ছে না, টাকাটা নিয়ে যাচ্ছে। আমদানি মূল্য বেশি দেখিয়ে ওভার ইনভয়েসিং করে, আবার রপ্তানি মূল্য কম দেখিয়ে পণ্যের নামে টাকা পাচার হয়ে যাচ্ছে, পণ্য আমদানির নামে পণ্য রপ্তানির নামে পাচার হচ্ছে। আমরা দেখেছি গত এই 10 বছরে বা 14 বছরে এ পর্যন্ত প্রায় 725টি মামলা হয়েছে, এবং এই মামলায় 1000-এর বেশি লোক সংখ্যার নামে আসামি করা হয়েছে। কিন্তু এই 8 বা 9 বা 10 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, কোনো আওয়ামী লীগ নেতা কর্মীর নামে কিন্তু কোনো মামলা হয়নি। আমরা দেখেছি যে কানাডায় বেগমপাড়ায় আমরা কিছুদিন আগেও দেখলাম একজন আওয়ামী লীগ নেতার নামে কতগুলো বাড়ির কথা আমরা পত্রিকায় দেখেছি। আবার যদি সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়ায় বা আমেরিকাতে বিভিন্ন দেশে টাকা পাচার করে ওখানে সেকেন্ড হোম বানানো হচ্ছে। টাকা পাচার হচ্ছে বলেই ডলার সংকট হচ্ছে বলে এলসি খুলতে বিলম্ব হচ্ছে, এলসি খুলতে পারছে না, ফলে পণ্য আমদানিতে, নিত্য পণ্য খাদ্য পণ্য আমদানির ক্ষেত্রে দেরি হচ্ছে, এবং এই বিলম্বের কারণে আজকে জিনিসের এলসির কারণে দাম বাড়ছে। এবং অনেক শুধু খাবারের জিনিসের না, যেমন ছোলা, আটা, মসুর ডাল বা ইত্যাদি ইত্যাদি, যেমন মশলা যেসব বিদেশ থেকে আমদানি হয়, গম বা আপনার ইউক্রেন থেকে আমদানি করা হয়। তো এই বিষয়গুলো আছে যে দ্রব্যমূল্যের উপরে যে প্রভাব পড়েছে তা আমাদের সরাসরি জনজীবনের, প্রতিটা নাগরিকের জীবনে প্রভাব পড়েছে। হ্যাঁ, হয়তো যারা ধনী শ্রেণীর লোক 10% বা 20% লোক, তাদের জীবনে এর কোনো প্রভাব নেই, তাদের আয়েরও কোনো হিসাব নাই। সুতরাং এই বিষয়গুলো চিন্তিত করা দরকার। আমাদের এই অর্থ পাচার বন্ধ করতে হবে। এমনকি রেমিটেন্সের টাকাটাও আজকাল হুন্ডির মাধ্যমে আসে, কিন্তু মূল মুদ্রাটা রয়ে যায় ও দেশে। আমাদের দেশে সে রিজার্ভের টান পড়েছে, আমরা দেখেছি রিজার্ভের টান পড়লেই সেই রিজার্ভ থেকে যখন টাকা ভাঙানো হয়, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তো সেই ক্ষেত্রে রিজার্ভের যখন টান পড়ে তখনই কিন্তু ডলারের সংকট পড়ে। আর ডলারের সংকট পড়া মানেই এলসি খুলতে ঝামেলা হয়, এলসি খুলতে ঝামেলা মানে আমদানি পণ্যের উপরে আপনার দাম বেড়ে যাওয়া, সংকট তৈরি হয়। এখন পর্যন্ত দাম বাড়ছে, কিন্তু সরবরাহ চেইনটা এখন পর্যন্ত ঠিক আছে বলেই মনে করছি। তো রোজার মাসে ব্যবসায়ী নেতাদের কথা মতন হচ্ছে যে আমরা দেখি যে রোজার মাসে আরো সামনে কয়েকটা দিন আছে, সেই সময় আরো দাম বাড়ার ঝুঁকি রয়েছে। এইখানে যদি সরবরাহ সঠিকভাবে করা যায়, বিশেষ করে এখন ইউক্রেন থেকে আপনার গম আমদানির যে ব্যবস্থা, রাশিয়া ইউক্রেন চুক্তিটা শেষ হয়ে যাবে এই মাসে মার্চে, সেই চুক্তি শেষ হলে আবার জাহাজ আসতে পারবে কিনা সে বিষয়গুলো এখনই নিশ্চিত না করা হলে সংকট আরো তীব্র হবে। সরকারের দিকে নজর দেবেন, অর্থ পাচারের রোধ করার বিষয়ে নজর হবে, সেটা আমরা আশা করি। এখন কতটা কি হবে না হবে সেটা আসলে আমরা বলতে পারবো না, আমাদের ঝুঁকি বাড়ছে। ধন্যবাদ মেহেদী। ধন্যবাদ জনাব তাহিদুল ইসলাম। আমরা ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জয়পুরহাটে দেখেছি যে 500-এর অধিক লোক টাকার জন্য কিডনি বিক্রি করে দিয়েছেন। আমরা দেখেছি চাঁদপুরে একজন মা তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন। আমরা দেখেছি যে পিরোজপুরের নেসারাবাদে একজন
পিতামাতা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। আমরা বর্তমানে দেখি যে প্রচুর উন্নয়ন, রাষ্ট্রের মধ্যে প্রচুর উন্নয়নের কাজ, আমরা মেট্রো রেল দেখি, আমরা পদ্মা সেতু দেখি, আমরা আরো অনেক কিছু দেখি, কিন্তু একই সাথে আমরা দেখতে পাই টিবিসির লাইনে প্রচুর লোকজন, এখন প্রচুর নারী বোরকা পরে যাচ্ছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। এই যে বোরকা পরা লোকজন, তারা আসলে কি কারণে বোরকাটা ঢেকে রাখে এটা আমরা অবশ্যই জানি যে তারা অবশ্যই মধ্যবিত্ত শ্রেণী, তাদের ক্রয় ক্ষমতা বাড়েনি কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এই যে মধ্যবিত্ত শ্রেণী যদি আসলে পণ্যের দাম লাগামের মধ্যে না আসে, তাহলে এক সময় দেখা যাবে যে তাদের যে বিলাসিতা ইতিমধ্যে তো চলেই গিয়েছে, এখন তাদের যে দৈনন্দিন যে জীবন, সেই জীবনটা অতিবাহিত তারা করতে পারবে না। যদি এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে সরকার কতটুকু দায়ী এই দ্রব্যের মূল্য বৃদ্ধির পেছনে? ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে সরকারের একটা দায় আছে। আচ্ছা, তার আগে বলি যে আপনারা মানুষের অবস্থা কেমন। শুধুমাত্র একটা আপনি এর মধ্যে বলেছেন যেটা যে টিসিবি ট্রাকের পেছনের লাইনের দিকে তাকালেই বোঝা যায় মানুষের কি অবস্থা। দিন দিন এই লাইনটা লম্বা হচ্ছে। আপনার গতকালকে মনে পত্রিকায় দেখেছেন টিসিবি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং যখন উনি দাঁড়িয়ে থাকতে থাকতে আর থাকতে পারছিলেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান। পরে অন্য যারা ওখানে ছিলেন তারা পানি টানি দিয়ে ওনাকে জ্ঞান ফিরিয়ে নিয়েছে। তো এই লাইনটা দিন দিন বড় হচ্ছে। আমাদের দেশে অনেক মহিলাই বোরকা পরেন, এটা সত্যি কথা, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এখানে অনেকে হয়তো বা বোরকা পরে আসেন এই জন্য যে তারা তাদের পরিচয়টা দেখাতে চান না, কারণ এটা তাদের জন্য সম্মানজনক নয় যে টিসিবি লাইনের পেছনে দাঁড়িয়ে আছেন, এটা তাদের জন্য সম্মানজনক নয়। এখন কেন এটা হলো সেটা আগেই বলেছি যে এটা হয়তো বা 2022-এর প্রথম দিকে অথবা 2020 সালের শেষের দিকে ইউক্রেনের ওয়ারটা একটা কারণ হিসেবে দেখা দিয়েছিল, কিন্তু এটা এখন আর নেই। পৃথিবীর সব দেশেই প্রাইসের যে ইনফ্লেশনের রেটটা কমে আসছে, কিন্তু আমাদের দেশে সেটা হয়নি। আমি এর আগেও একটা বিএনআরসির টক শোতে আমি বলেছিলাম যে চালের দামের যে আমাদের দেশে কেন বেশি, সেটা কারণ হচ্ছে যে সরকার একটা মেকানিজম তৈরি করে চালের দামটা মানে কমিয়ে রাখে। সেটা কি? সেটা হচ্ছে যখন চালের দাম খুব বেড়ে যায় তখন সে বাজারে যোগান বাড়িয়ে দেয়, ওএমএস এর মাধ্যমে, ওপেন মার্কেট সেলস যেটা আমরা বলি, সেটার মাধ্যমে সে বাজারে যোগান বাড়িয়ে দেয়। বাজারে যোগান যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে দাম কমে আসে। এখন বাংলাদেশ সরকারের এই ওএমএস ব্যবহার করে দাম কমিয়ে আনার যে ক্ষমতা সেটা কমে গেছে। সেটা কেন হয়েছে? কারণ হচ্ছে যে আগে বাংলাদেশ সরকারের যে চালের যে গুদাম ছিল, সেখানে যতগুলো চাল এবং ধান গুদাম রাখতে পারতো তার যে ক্যাপাসিটি ছিল, গত 10-15 বছরে খুব বেশি ক্যাপাসিটি বাড়েনি, কারণ সরকার এর পেছনে ইনফ্রাস্ট্রাকচার পেছনে যে ইনভেস্টমেন্ট সেটা খুব বেশি করেনি। যে কারণে সরকারকে বাজারকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা সরকারের তেমন নাই এবং সেটা কাজ করছে না ইফেক্টিভলি। এটা আবার অনেক সময় ইফেক্টিভলি কাজ করে না কখন? যদি হ্যাঁ সরকার প্রচুর পরিমাণ যোগান দিতে চাচ্ছে, কিন্তু যাদেরকে দিয়ে যোগান দিবে তারা যদি কারাপ্ট হয়, কারাপ্ট রেজিমের হাতে যদি সেই সাপ্লাই চেইনটা চলে যায়, তখন কি হয়? তখন আর এটা করাপশনের কারণে ওই সাপ্লাইটা মার্কেটে রাইট প্রাইসে যায় না এবং রাইট প্রাইসে না যাওয়ার কারণে দামটা কমে না। তো এখানে সেটাও কাজ করছে, যেহেতু সরকার এমনও হতে পারে যে সরকার যাদের দিয়ে কাজ করেছে তারা হচ্ছে এমন সব লোক যাদের উপর সরকার নিয়ন্ত্রণে এবং তারা বাজারে যতটুকু যোগান দেওয়ার মানে সাপ্লাই যাওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না, সে কারণে দাম কমছে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা বলি যে ইকোনমিক্স এর একটা কথা বলি যে বাজার সবসময় সবাইকে একটা, যারা স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা হচ্ছে কিভাবে সিগন্যাল দেয়? সে দামের মাধ্যমে। দাম যখন বেড়ে যায় সে মার্কেটে সিগন্যালটা দেয় যে সাপ্লাই কম, ডিমান্ড বেড়ে যাচ্ছে, অথবা ডিমান্ড আগের মতোই আছে কিন্তু সাপ্লাই বাড়েনি, অথবা সাপ্লাই কমে যাচ্ছে, সেটা তাকে সিগন্যাল দেয়। এখন তখনই সিগন্যাল দেওয়ার সাথে সঙ্গে সরকার কি হয়, সারা পৃথিবীতে যেটা হচ্ছে সরকার সাথে সাথে অ্যাক্ট করেন। এখন আমাদের দেশে যেটা হয়েছে, সাপ্লাই দাম বেড়ে যাচ্ছে, টিসিবি লাইনের পেছনে লম্বা লাইন বড় হচ্ছে, সরকার এই সিগন্যালটাকে নিচ্ছে না বা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। এখন কখন একটা সরকার গুরুত্ব দেয় না? যখন সরকার মনে করে যে জনগণের রায়টা, জনগণের মতামতটা তার জন্য গুরুত্বপূর্ণ, বা তাকে জনগণের কাছে ফিরে যেতে হবে না তার সরকার ক্ষমতায় থাকার জন্য। যখন সরকারের এই অবস্থা চলে আসে তখন আর জনগণের মতামত সে গুরুত্ব দেয় না।
এখন আমাদের দেশেও তো আমরা জানি গত 10-15 বছর বাদে দেখেছে যে জনগণ যে তার মতামত দিয়ে যে সরকারের পরিবর্তন করবে, সরকারকে একটা লেসন দিবে, সেই ক্ষমতাটা এই দেশের মানুষ হারিয়ে ফেলেছে। তার ভোটের অধিকারটা তার থাকছে না, নাই। এখন এই নাই থাকার কারণেই সরকার সারা পৃথিবীতে যেটা হয় সেটা সরকার হচ্ছে অ্যারোগেন্ট হয়ে যায়, এবং সেটা আমাদের দেশেও সেই লক্ষণগুলো দেখা দিচ্ছে। আপনারা খুব বিখ্যাত একটা বই আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রবিনসন এবং এস এ মুগলো, এই দুজনের একটা বই আছে হোয়াই নেশনস ফেল। সেখানে আপনারা যেসব সিমটম গুলো বলা হয়েছে একটা রাষ্ট্র কখন ফেল করে, সে বেশিরভাগ সিমটমে কিন্তু আমাদের দেশে এখন কার্যকর, আমাদের দেশে দেখা দিয়েছে। মোশাররফ ভাই একটা কথা মারাত্মকভাবে বলেছেন যে এই মাসের মধ্যে 3 বার বিদ্যুতের দাম বাড়া হয়েছে। এটা কেন বাড়াচ্ছে আমরা জানি। আইএমএফ এর কাছে যে ঋণ চাওয়া হয়েছে সেই আইএমএফ এর শর্ত অনুসারে এখন সরকার ভর্তুকি তুলে নিতে হবে। তো ভর্তুকি তুলে না সে ইনফ্লেশন ইলেকট্রিসিটি রেট বাড়াচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সাহেব সুস্পষ্টভাবে বলেছেন যে এই প্রাইস বাড়ার পেছনে, বিদ্যুতের প্রাইস পেছনে মূল কারণটা হচ্ছে বিদ্যুতের যে দুর্নীতিটা হয়েছিল, দুর্নীতিটার মূল্যটা এখন জনগণ পে করছে। জনগণ থেকে প্রাইস বাড়িয়ে সে টাকা আদায় করে সেই যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটাকে কাভার দেওয়া হচ্ছে, সেটাকে ফাইন্যান্সিং হচ্ছে। এইটা একটা কারণ। আর এছাড়া আপনারা দেখবেন যে যখনই বিদ্যুতের দাম বেড়ে যায় তার কিন্তু একটা মাল্টিপ্লাই ইফেক্ট আছে, তার একটা পৌনঃপুনিক একটা প্রতিক্রিয়া আছে। সেটা অনেক কিছু বাড়ে, সেটা ট্রান্সপোর্টেশন কস্ট বাড়িয়ে দেয়, সে প্রোডাকশন কস্ট বাড়িয়ে দেয়। প্রোডাকশন কস্ট বেড়ে গেলে তার হচ্ছে কি হোলসেল রেট বেড়ে যায়, হোলসেল রেট বেড়ে গেলে হচ্ছে রিটেল প্রাইস বেড়ে যায়, দাম তার পৌনঃপুনিক একটা প্রভাব পড়ে। আমাদের কাছে সেটা হয়েছে। সারা পৃথিবীতে দেখছেন আপনারা তেলের দাম সরকার যখন বাড়ালো তখন একটা তেলের দামের বাড়তির একটা গতি ছিল, ঊর্ধ্বগতির একটা বিষয় ছিল। কিন্তু তখন সারা পৃথিবীতে তেলের দাম যখন কমে গেল, অন্যান্য দেশ কিন্তু তেলের দামের সেই যে মূল্য হ্রাসের যে অ্যাডজাস্টমেন্টটা তারা করেছে, আমাদের দেশে সেই অ্যাডজাস্টমেন্টটা হয়নি, সেই মূল্য হ্রাসটা হয়নি। এবং সেই মূল্য হ্রাসটা যদি হতো তাহলে প্রোডাকশন সেচের ব্যয়টা কমে যেত, এবং এছাড়া অন্যান্য যে মানে প্রোডাকশনের জন্য, উৎপাদনের জন্য যে উপকরণগুলো ছিল তাদেরও দাম কমে যেত, এবং দাম কমে যে প্রোডাকশন কস্ট কমে যাওয়ার কারণে মার্কেটে একটা প্রাইসটা কমে যেতে পারতো। তো সেটা হয়নি, কারণ সরকার তেলের দামও কমায়নি, আর উপরন্তু বিদ্যুতের দাম বাড়িয়েছে। তো আলটিমেটলি যেটা হবে যে ইনফ্লেশনের যে ট্রেন্ডটা আছে সব মনে হয় না আমাদের দেশে কমবে, বরং হয়তোবা বেড়ে যাবে, বেড়ে গিয়ে এটা আরো মারাত্মক আকার দাঁড়াবে। আপনারা জানেন যে সরকার এখন বলছে যে আমাদের ইনফ্লেশন অ্যারাউন্ড 9%, 8 পয়েন্ট সামথিং 57 এরকম কিছু একটা বলছে। কিন্তু আমরা জানি যে এটা হলো সরকারি হিসাবের ইনফ্লেশন, সরকার দ্বারা রিপোর্ট ইনফ্লেশন, কিন্তু অ্যাকচুয়াল ইনফ্লেশন কিন্তু অনেক বেশি, এর থেকে 3, 4, 5%। এখন আমরা জানি যে আসলে সত্যিকার অর্থে আমাদের ইনফ্লেশন কিন্তু ডাবল ডিজিট হয়ে গেছে, 10%-এর বেশি। ইনফ্লেশন যখনই ডাবল ডিজিট হয়ে যায় এটা কিন্তু বিপজ্জনক, এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এবং আমাদের যে গ্রোথের যে বুলি সরকার বলে বেড়াচ্ছে, যে দাবি তারা করছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইনফ্লেশনের কারণে ইনফ্লেশন জরুরি। আমরা জানি যে ইকোনমিক্স এর যারা ছাত্র আমরা তারা জানি যে মিনিমাম একটা লেভেল অফ ইনফ্লেশন কিন্তু ইকোনমির জন্য জরুরি, সেটা আমরা বলি 5%। কিন্তু এটা বাড়তে বাড়তে যখন ডাবল ডিজিট হয়ে এটা কিন্তু বিপর্যয়কর। এখন আমরা সেই বিপর্যয়ে আছি, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এবং তার ফলশ্রুতিতে মানুষের যে ভোগ সেটা কমে যাচ্ছে, বিশেষ করে তার নিউট্রিশনাল যে কনজাম্পশন সেটা কমে যাচ্ছে, এবং এর কারণে আপনার ম্যালনিউট্রিশন বাড়বে, এবং ম্যালনিউট্রিশন বাড়ার কারণে আমরা জাতিগতভাবে অনেক দিন ধরে এটার ফল ভোগ করব, খারাপ দিকটা ভোগ করব, এবং এটা দেশের জন্য খারাপ হবে। সো আলটিমেট আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রের দায় কোথায়, সরকারের দায় কোথায়, অবশ্যই সরকারের দায় আছে। প্রাইসটাকে কমানোর জন্য সরকার যেভাবে যেসব কাজকর্মগুলো করতে পারতেন এবং বাজারকে তার যে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা সরকার হারিয়েছে, এবং সেই কারণে ইনফ্লেশনটা কমছে না। এটা আমি অবশ্যই মনে করি এটা সরকারের দায় এবং সরকারের এটা ব্যর্থতা। ধন্যবাদ। মেহেদী হাসান শুনতে পাচ্ছেন? মেহেদী আপনি মিউট। জি, ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারকে। আমরা একটু দুঃখের সাথে জানাতে চাই যে জাহাঙ্গীর স্যারের কিছু ব্যক্তিগত কাজ থাকার কারণে স্যার আমাদের সাথে আর কন্টিনিউ করতে পারবেন না।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সরি, আমি এখনো আমার ডিপার্টমেন্টের অফিসে বসে কথা কথা বলছি, আমি এখনো বাসার দিকে রওনা দিতে পারি নাই। তো না, থ্যাংক ইউ আমি স্যার, থ্যাংক ইউ। মোশাররফ ভাই, তৌহিদ ভাই, আমাকে ক্ষমা করবেন না, যে থ্যাংক ইউ স্যার। আমাকে, জি ভালো থাকবেন, জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। মেহেদী, নেটওয়ার্ক প্রবলেম। মেহেদী, আমি অত্যন্ত দুঃখিত, আমার নেটওয়ার্কের সমস্যা করছি মনে হয়। আমাদের পরের বক্তা তহিদুল ইসলাম ভাইয়া কন্টিনিউ করলে ভালো হয়। মেহেদী, শোনা যায়? যাক, আমার মনে হয় মেহেদীর কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। তো আমি শুরু করতে চাই যে আসলে আমাদের জাহাঙ্গীর আলম স্যার যে চমৎকার তথ্যপত্র উপস্থাপন করেছেন, তার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আসলে কেন আজকে বাংলাদেশে এই অবস্থা তৈরি হয়েছে। আমি এখানে একটু বলে যে এখানে তহিদুল ইসলাম সাহেব বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনটি দুর্বল থাকার কারণে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমি কন্টিনিউ করতেছি মেহেদী, আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। এখানে তহিদুল ইসলাম ভাই অনেক চমৎকার কিছু তথ্য উপস্থাপন করেছেন। আসলে এই অবস্থার জন্য দায়ী কে? আমরা মনে করি সরকারের ভুল নীতি এবং সরকার যে একটা সিন্ডিকেশনে বিশ্বাস। এখানে যে কথাটি বলা হচ্ছে যে আজকে জিনিসপত্রের দামের সাথে কিন্তু সরকারের কিছু নীতি জড়িত। যেমন আপনার আজকে আমরা দেখতে পাচ্ছি যে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুতের ক্ষেত্রে সরকার দাম বাড়িয়ে চলেছে, অথচ আমরা দেখছি রেন্টাল কুইক রেন্টালের নামে আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ীদেরকে তারা যে সুবিধাদের দিচ্ছে, তাতে গত 14 বছরে প্রায় 1,00,000 কোটি টাকা তাদেরকে ক্যাপাসিটি ট্যাক্স নামে ভাড়া পরিশোধ করেছে, অথচ সেখান থেকে সরকার বিদ্যুৎ নিচ্ছে না। যার দায়ভার কিন্তু আজকে যারা ভোক্তা অথবা যারা আমরা বিদ্যুৎ ব্যবহার করি আমাদের উপরে কিন্তু আজকে প্রতিনিয়ত পড়ছে। যার জন্য সরকার এর মধ্যে প্রায় এই 1 মাসে 3বার বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করেছে। আমরা এছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে এই সরকারের আরো কিছু ভ্রান্ত নীতির কারণে যে আরো নানা সংকটের মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে আছি। আমরা সরকার দেখি যে এই যে আজকে যে সরকারের যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেশনের কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে এই যে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, পানির দাম বাড়িয়েছে 15 বার, ডিজেলের দাম বাড়িয়েছে 82%, গ্যাসের দাম বাড়িয়েছে 144%, বিদ্যুৎ তো আমরা বলেছি, পানির দাম বাড়িয়েছে 244%। অর্থাৎ সরকার এই প্রতিবার দাম বাড়িয়ে জনগণের উপর এই অতিরিক্ত বোঝা কিন্তু তারা চাপিয়ে দিচ্ছে, যার একটি প্রভাব কিন্তু আজকে পড়ছে আজকে বাজারের। যার কারণে মানুষ তার যে কথাটি জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার বলেছেন, তহিদুল ইসলাম ভাইও বলেছেন যে মানুষ কিন্তু তার ক্রয় ক্ষমতা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, যার কারণে তার সংসার মেনটেন করতে হচ্ছে, তার পরিবারের চাহিদা পূরণ করতে পারছে না, তার পুষ্টি সংকট হচ্ছে। সামগ্রিকভাবে সমাজে সে যে আত্মসম্মান নিয়ে চলবে সেটাও কিন্তু এখন দেখা দিচ্ছে। কারণ যারা নিম্ন মধ্যবিত্তরা আছে তারা আপনি দেখবেন যে অনেকে সামাজিকতা মেনটেন করে চলতে হচ্ছে, কিন্তু তাদের পারিবারিক যে খরচটা সেটাও মেনটেন করতে পারছে না, যার জন্য কিন্তু নানা ভাবে সংকটে তৈরি হচ্ছে। এখন এইটা সমাধান করার জন্য কি আজকে বলা হচ্ছে যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আমার তো মনে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশে খুব একটি আছে বলে আমার কাছে মনে হয়। কারণ ইতিমধ্যে আপনি দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, আজকে আমাদের চালের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, সুতরাং আমরা যেটা ডোমেস্টিক প্রোডাক্ট আমরা করি, আজকে আপনার দেখবেন মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ। আজকে আমাদের যে অন্যান্য শাক সবজি যেগুলি আছে সেগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ। সুতরাং এই সকল ক্ষেত্রে তো মূল্য বৃদ্ধি করার কোনো কারণ নেই, বরং এটা হচ্ছে কেন সরকার তার সিন্ডিকেশনের মাধ্যমে
সরকার তার ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার কারণে এই দামগুলি বৃদ্ধি পাচ্ছে এবং যা সরকার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ এই সরকার আজকে একটা ব্যবসায়ী বলে নিজেরাই বলে যে একটা ব্যবসায়ী বান্ধব সরকার, যার জন্য ব্যবসায়ীদের কাছে তারা অনেকটা জিম্মি হয়ে গেছে। আপনি দেখবেন যে আজকে বাংলাদেশের ব্যাংকগুলি যে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে কিন্তু জিম্মি হয়ে গেছে। আজকে যেখানে সাধারণ মানুষ ব্যাংক থেকে কোনো সুবিধা পাচ্ছে না, অন্যদিকে দেখছি সরকার সমর্থক যারা ব্যবসায়ী আছে অথবা সরকারি ঘনিষ্ঠ লোক আছে তারা কিন্তু প্রতিনিয়ত ব্যাংক থেকে টাকা তুলে আজকে ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একটা পরিসংখ্যান আমার কাছে আছে, আমরা পত্রিকায় দেখেছি যে একদিকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, অন্যদিকে সরকার তার ঘনিষ্ঠ লোকদের গত এই সরকার ক্ষমতা 47,000 কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে। সুতরাং এই যে তার ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, যার একটি প্রভাব কিন্তু আসতে পড়ছে। ইতিমধ্যে আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে মানুষ আজকে ব্যাংকে চেক দিয়ে সে টাকা পাচ্ছে না, অথচ একটা ব্যাংক থেকে 7 দিনে 30,000 কোটি টাকা বাংলাদেশ থেকে উদয় হয়ে গেছে। এবং আওয়ামী লীগের অনেক ধরনের ব্যবসায়ীরা যা বাংলাদেশ থেকে টাকা প্রত্যাহার করে নিয়ে বাইরে পাচার করে সেখানে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে, অথচ সরকার নির্বিকার। এমনি সরকারের এই ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু মূল্য দিচ্ছে। আজকে প্রত্যেকটি মানুষ আজকে চরম একটি দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, যার জন্য আমরা মনে করি এই সরকারের ভুল ভ্রান্ত নীতির কারণ এটা যদি প্রত্যাহার নয়, এবং বিশেষ করে এই সরকার আজকে যেমনি ভাবে গণতন্ত্রহীনতা অর্থাৎ জবাবদিহিতার কোনো জায়গাটা তারা রাখেনি আজকে। কারণ মানুষের জবাবদিহিতার মূল জায়গাটা হলো যে একটা নির্বাচন, একটা ভোট, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার। আজকে সেই অধিকারগুলি কেড়ে নেওয়ার কারণে আজকে সেই মানুষ কিন্তু প্রতিবাদও করতে পারছে। আজকে দেখেন এই দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি কিন্তু মানুষ নেই, কারণ মানুষের বিরুদ্ধে এই সরকার এমনি ভাবে মামলা হামলা দিয়ে মানুষকে একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে, যার প্রভাবটা কিন্তু আজকে সামগ্রিকভাবে সবকিছুর উপর পড়ছে। যার জন্য আমি মনে করি যে এই সরকার যদি গণতান্ত্রিক ভাবে যদি এই সরকার ফিরে না আসে তাহলে আমাদের এই দুর্বিষহ অবস্থা কিন্তু চলতে থাকবে। কারণ আমরা ইতিমধ্যে ভোটের অধিকার হারিয়েছি, আমরা কথা বলার অধিকার হারিয়েছি, আমাদের মানবাধিকার প্রশ্নের সম্মুখীন আজকে বাংলাদেশ নানা সংকটে আজকে পড়েছে। সুতরাং এই সরকারের ক্ষমতা যদি দীর্ঘায়িত আরো হয় তাহলে আমার মনে হয় মানুষের জীবনে আরো চরম দুর্ভোগ নেমে আসবে। যে মেহেদী হাসান। জি হ্যাঁ, আমার একটি প্রশ্ন ছিল যে বিএনপি ইতিমধ্যে দাবি করেছে যে তাদের সাথে রাষ্ট্র সংস্কারের যে 27 দফা দাবি আছে সেটি আসলে জনগণের দফা বলে তারা অভিহিত করেছে। এই দফাগুলো যদি বাস্তবায়িত হয় বা বিএনপি বাস্তবায়িত করতে সমর্থ হয় তাহলে জনগণ মুক্তি পাবে। তাহলে এখন পর্যন্ত আপনাদের এই দফা প্রদানের পরবর্তী সময় প্রায় কয়েক মাস চলে গিয়েছে, আপনি কতটুকু মনে করেন যে আসলে জনগণ আপনাদের সাথে কতটুকু যুক্ত হয়েছে? না, জনগণ আসলে একটা জনগণ আপনি দেখবেন যে বিএনপি আজকে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু কর্মসূচি পালন করে যাচ্ছে এবং প্রতিটি কর্মসূচিতে দেখবেন সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ করছে। তা আমরা মনে করি যে বিএনপির এই 27 দফা কর্মসূচি সাধারণ মানুষের সমর্থন আছে, কিন্তু এই সমর্থনটা প্রকাশের উপায় অর্থাৎ মানুষ যে আপনার পক্ষে আছে এটা প্রমাণের একমাত্র বাংলাদেশের বৈধ পন্থা হলো নির্বাচন। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভোটে দিতে পারছে। এই সরকার তো দিনের ইলেকশন রাতে করে ফেলে, এই সরকার তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত হয়। আজকে স্থানীয় সরকারগুলিকে তারা মার্কার মাধ্যমে নির্বাচন করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং সামগ্রিকভাবে আপনি যে প্রস্তুতি করেছেন, আজকে মানুষ বিএনপির পক্ষে আছে, বিএনপির এই কর্মসূচিকে সমর্থন দিচ্ছে, কিন্তু সরকার রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করে আজকে এই আন্দোলনকে দমাতে চায়। আমরা বিশ্বাস করি বেশি দিন দমাইয়ে রাখা যাবে না, কারণ এই বাংলাদেশের যে ঐতিহ্য আপনি দেখেন, বাংলাদেশের ইতিহাস যদি আমরা আলোচনা করি যে আইয়ুব খানও এইভাবে মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু পারে নাই। আইয়ুব খানের কিন্তু বিদায় নিতে হয়েছে, ইয়াহিয়া খানকে বিদায় নিতে হয়েছিল, এরশাদও কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেনি, 90 গণ অভ্যুত্থানের মাঝে বিদায় নিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আগামী দিনেও এই সরকারের অগণতান্ত্রিক আচরণ, তার এই গণতন্ত্রহীনতা, তার যে ভয়ের সংস্কৃতি যে বাংলাদেশে চালু করেছে, এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। এবং আগামী দিনে বিএনপি আজকে যে গণ সংযোগ শুরু করেছে সারা বাংলাদেশ ব্যাপী, মানুষ বিএনপির পক্ষে আছে এবং যদি একটি গণতান্ত্রিক পরিবেশ মানুষের সামনে আসে ইনশাল্লাহ অবশ্যই বিএনপিকে মানুষ সমর্থন করবে। মেহেদী হাসান।
ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ। আমি জনাব তাহিদুল ইসলামকে উদ্দেশ্যে বলতে চাই যে ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে। বড় বড় ইন্ডাস্ট্রি গুলো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। একটি জেলা ছাত্রলীগের সভাপতির কাছ থেকে 2000 কোটি টাকা তার কাছে পাওয়া গিয়েছে। তো আমার একটি প্রশ্ন যে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি, কিন্তু আবার সেই এই এই ক্ষেত্রে মিডিয়াগুলো খুব উচ্চবাচ্য ছিল, কিন্তু পরবর্তীতেই আমরা দেখি যে ভারতে যখন আদানি গ্রুপের সাথে বাংলাদেশ সরকারের একটি অসম চুক্তি হয়, তখন অনেকগুলো মিডিয়া আসলে সেরকম ভাবে এ ব্যাপারে কথা বলতে চায়নি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আসলে মিডিয়া পক্ষপাত দুষ্ট আচরণ করছে? এই ক্ষেত্রে মানে বাংলাদেশের এই যে জনগণের উপর যে দুঃশাসনের খড়গ, বা আমরা যে এই যে দ্রব্যমূল্যের কারণে যে মধ্যবিত্ত শ্রেণী হুমকি, তাদের উপর যে হুমকিটা এসেছে, এর পিছনে আসলে সিভিল সোসাইটি বা যে আমাদের যে জার্নালিজম, তার দায় কতটুকু আছে? যদি আনমিউট করতেন জনাব তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম শোনা যাচ্ছে না? আনমিউট করতে হবে। কাইন্ডলি যদি আনমিউট করতেন। শোনা যাচ্ছে? জি, থ্যাংক ইউ। হ্যালো, এখন শোনা যাচ্ছে যে? জি জি জি। আমি বলছি যে আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে সিভিল সোসাইটি কি করছে বা সাংবাদিকরা কি করছে। সাংবাদিকরা নানাভাবে, আপনারা জানেন যে সাংবাদিকতা ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে অনেক কিছুই লিখতে পারে না। এছাড়াও সাংবাদিকরা বিভিন্নভাবে বিভক্ত, রাজনৈতিক কারণেও সাংবাদিকরা বিভক্ত হয়ে গেছেন, কেউ পক্ষে লিখছেন, কেউ বিপক্ষে লিখছেন। তো এটা চাইতে গুরুত্বপূর্ণ, সিভিল সোসাইটি আসলে কখনো কিছু করে না। সিভিল সোসাইটি যখন মাঠে মানুষ নামে তখন তার পেছনে থাকে, রাজনীতিবিদরা যদি এগিয়ে যান সিভিল সোসাইটি তার সঙ্গে থাকে। তো এই যে আদানির যে বিদ্যুৎ যেভাবে এখানে চুক্তিটা হয়েছে, সে অসম চুক্তি, এবং আমরা দেখছি যে এটা ইন্ডিয়া থেকে প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের বাংলাদেশের সংবাদপত্র কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে, সবাই করতে পারেনি, থেমে গেছে। আপনারা দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী দেশের অনেক বেশি প্রভাব ইদানিং লক্ষ্য করা যায়, এবং আমরা দেখেছি সেই দেশে আদানির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কংগ্রেস, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন মোদির সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই বিষয়টি আন্দোলন বা কোনো কিছুই হয় না, অথচ ওই দেশের অভ্যন্তরীণ প্রতিবাদ হচ্ছে। আর বাংলাদেশ থেকে বিদ্যুতের অতিরিক্ত দাম ধার্য করে যে চুক্তি হচ্ছে, অসম চুক্তি, নিয়ে এখন কথা উঠছে, কিন্তু প্রতিবাদ রাস্তাঘাটে এরকম কোনো প্রতিবাদ হয়নি, মিডিয়াতে কয়েকটা জিনিস লেখা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে মিডিয়ার, টোটাল মিডিয়া কিন্তু এখন, বাংলাদেশের মিডিয়া এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ আছে, এছাড়াও সাংবাদিকতার গুম আছে। আপনারা দেখেছেন যে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কত বছর ধরে ঝুলে আছে, হয় না, চার্জশিট দাখিল করা হয় না। এরকম একটা অবস্থায় সাংবাদিকতা অনেকটা ঝুঁকিপূর্ণ। তো অনেক কথাই অনেকে লিখতে পারে না, যতটুকু লিখছে কয়েকটি পত্রিকা লিখে থাকে, অনেক সাহসিকতার সঙ্গে লিখে থাকে, ম্যাক্সিমাম আছে সেলফ সেন্সরশিপে চলে গেছে, লিখতে পারছে না। যদি দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়, সেক্ষেত্রে প্রথম আক্রান্ত হয় গণমাধ্যম, যার পরিণতিতে আপনারা মিডিয়ার এই অবস্থাটা দেখতে পাচ্ছেন। আর সিভিল সোসাইটি সবসময় মাঠের লোক সামনে আসে, সিভিল সোসাইটির পেছনে আসে। এ হচ্ছে আমার বক্তব্য। মেহেদী হাসান। হ্যালো, ধন্যবাদ। আমি আমার আজকের অনুষ্ঠানের আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমি প্রশ্নটি জনাব এবিএম মোশাররফের উদ্দেশ্যে করতে চাই যে আসলে আমাদের রাষ্ট্র ভবিষ্যৎটা কি? যেভাবে দেখছি আমরা গুম খুম হত্যা, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর কালচার দেখেছি, ইতিমধ্যে আমরা দেখছি যে খালেদা জিয়ার রাজনৈতিক ইস্যু নিয়ে বিভিন্ন কথা তৈরি হচ্ছে। তার মধ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ব্যাপারটিও এখন খুব করে চাওয়ার হচ্ছে, সামনে রমজান মাস। তো এখন বিএনপি অলরেডি তাদের 10 দফা নিয়ে এবং 27 দফা নিয়ে রাজপথে আছে। আজকেও পুরো বাংলাদেশের সকল মহানগরের মধ্যে তাদের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তো আমি যতটুকু জানি যে জনাব মোশাররফ সাহেব ওইখানে উপস্থিত ছিলেন খুব সম্ভবত। তো এমনিতে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কি আসলে? বিএনপি কতটুকু, যদি বিএনপির অবস্থান থেকে কিছুটা বলতেন। ধন্যবাদ মেহেদী। আপনি লক্ষ্য করবেন যে আজকে বিএনপি কিন্তু এই জনদুর্ভোগ যে অবস্থা বাংলাদেশে চলছে এবং যে গণতন্ত্রহীনতার একটা সংকেত, এখানে তৌহিদুল ইসলাম ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছে।
যে আমাদের সমাজটা কিন্তু আজকে নানাভাবে বিভক্ত হয়ে গেছে এবং সরকার একটা সুবিধাবাদী বেনিফিশিয়ারি গ্রুপ কিন্তু তৈরি করেছে। আপনি লক্ষ্য করবেন যে আজকে যদি আপনি দেখেন যে বাংলাদেশে বিশেষ করে যদি ব্যাংকিং সেক্টর দেখেন আপনি, যে একটা বা দুইটা পরিবার টোটাল ব্যাংক সেক্টরটাকে কন্ট্রোল করছে সরকারের ছত্রছায়ায়। আজকে যদি আপনি দেখেন যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার করছে কারা করছে, যে সরকারের ছত্রছায়ায় করছে। আমরা দেখি যে সরকারের যারা ঘনিষ্ঠ ব্যবসায়ী তারা পাচার করছে, তার দলের লোকজন বাড়ি পাচার করছে। সুতরাং এই যে অব্যবস্থাপনা এবং এই যে লুটপাট, এর বিরুদ্ধে কিন্তু বিএনপি আজকে জনগণকে সুসংগঠিত করে আসতে চলেছে। এবং বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, আপনি দেখেছিলেন যে আজকে বাংলাদেশে এই সরকার যে বলে যে আজকে আমাদের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী, অথচ যদি আমরা একটু বিশ্লেষণ পিছনের দিকে তাকাই দেখবেন যে এই অর্থনীতির বুনিয়াদের পিছনে বিএনপি হলো মূল শক্তি কাজ করেছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে সর্বপ্রথম এই গার্মেন্টস চালু করেছিল। আজকে গার্মেন্টস আমাদের বিদেশে যে রপ্তানি আমরা করি তার প্রায় 83% আমরা গার্মেন্টস থেকে আমরা উপার্জন করি। আজকে আমরা রেমিটেন্স নিয়ে গর্ব করি। এই রেমিটেন্স আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে 8,500 লোক সর্বপ্রথম পাঠিয়ে এই জনশক্তি রপ্তানি শুরু করেছিল, যেটা আজকে আমাদের এই রেমিটেন্সের মূল সূত্র। তারপর আপনাদের নিশ্চয়ই মনে থাকার, এখানে তৌহিদ ভাই সাংবাদিক, সেও তার মনে থাকার কথা, 1991 সালে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছিল তখন আমাদের তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ব্যাটফুট বরকত করেছিলেন। আমাদের স্পষ্ট মনে আছে, আমরা তখন ছাত্র ছিলাম, আওয়ামী লীগ সেদিন হরতাল ডেকেছিল। অথচ এখন আমাদের বাজেট প্রায় 6 লক্ষ কোটি টাকা, তার ব্যাট থেকে আসে প্রায় 3,25,000 কোটি টাকা। সুতরাং আজকে আমাদের অর্থনীতির যে ভিতটা, এটা বিএনপির নীতি কৌশল এবং তার পরিকল্পনার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে রচিত হয়েছে। সুতরাং আমি মনে করি বিএনপির রেকর্ড, সাফল্যের রেকর্ড, বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা এসে সবসময় জনগণের পক্ষে কাজ করেছে। এবং আজকে দেখবেন যে বাংলাদেশের আজকে অর্থনৈতিক যে ভিতটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ বিএনপির অবদান। এর সাথে আজকে আমাদের নেত্রী এখানে তরিক ভাই আছে নিশ্চয়ই, যে আমরা বিএনপি কিন্তু সবসময় জনগণের পক্ষে আমরা থাকি। জনগণ যেমন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি, আমাদের বিএনপি কিন্তু প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকার যখন আওয়ামী লীগ শুরু করে বিএনপি এটার বিরোধিতা আমরা করেছিলাম, কিন্তু যখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সমর্থন করেছিল, বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে উনি কিন্তু জনতার কাতারে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিএনপি সবসময় জনতার সাথে থাকে। আজকে সেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে আজকে দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। সুতরাং আপনি বিএনপির দিকে যদি তাকান, যেন আমাদের দল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী ছিল, কিন্তু 91 সালের নির্বাচনের পর যখন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল মানুষ সংসদীয় গণতন্ত্র চেয়েছিল, বেগম খালেদা জিয়া কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছিলেন। সুতরাং বিএনপি দেশের মানুষের যে স্পন্দন সেটা কিন্তু বিএনপি বুঝতে পারে, যার জন্য আপনি যে কথাটি বলছেন বিএনপি আগামী দিনে কতটুকু মোকাবেলা করতে পারবে। আমার মনে হচ্ছে বিএনপি যদি ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসে, জনগণের পালসটা বিএনপি বুঝতে পারে, যা আমাদের অতীতের রেকর্ড আমাদের আছে। সুতরাং আমরা মনে করি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, এই যে সরকারের অর্থনীতির ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে তুলে ধরার ক্ষেত্রে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, যেটা আমরা অতীতে রেখেছি, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা পারব। ধন্যবাদ মেহেদী হাসান। আশা করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির মাধ্যমে একটি সোনালী জাতিতে রূপান্তরিত হবে, জনগণের ভোগান্তি মিটবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে সকলকে ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আজকের আলোচনা আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তৌহিদ ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।